স্বপ্নধরা নিউজের এক্সট্রা দেখছেন, সহযোগিতায় আছে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আলোচনা এই মুহূর্তে আলোচনা কি, একদিকে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনা চলছে, সেটি এখন নিয়ে আলোচনা হচ্ছে। আজকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার AK-M নুরুল হুদা তিনি গ্রেপ্তার হয়েছেন কিছুক্ষণ আগে, সেটি একটি আলোচনার বিষয় আছে। এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করেছে নির্বাচন কমিশন, আরও অনেকগুলো দল আবেদন করেছে, তারা শাপলা প্রতীক পেয়েছে। এটি নিয়েও দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে, নানা বিষয় নিয়ে আলোচনা, রাজনীতি হচ্ছে, নানা ধরনের ঘটনা ঘটছে আসলে এই রাজনীতিতে। আমরা আজকে এইসব বিষয় নিয়েই কথা বলবো, যদিও আমাদের আলোচনার বিষয় আলোচনা এখন কোন পথে সেটি নিয়ে। আমরা এই নানান বিষয়গুলো থাকবে। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন গোলাম মাওলা রনি, রাজনীতিবিদ, লেখক, কলামিস্ট, এবং আছেন শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ LDP ও মুখপাত্র 12 দলীয় জোট, এবং তিনি আলোচনায় ছিলেন, এই যে সেখান থেকে হয়তো এসছেন। আমরা সেই বিষয়টা আলোচনা করব। একদম আজকের যে একদম লেটেস্ট যে ঘটনা সেটা একটু শুরু করি, নুরুল হুদা সাহেবের গ্রেপ্তারটা দিয়ে শুরু করি। যে আজকে সকালের দিকে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি নির্বাচনের প্রহসনের নির্বাচনের অভিযোগে। এর সন্ধ্যার দিকে, বিকেল রাতের দিকে উত্তরায় AK-M নুরুল হুদাকে গ্রেপ্তার করা, আটক করা হয়েছে। এবং আপনি দেখেছেন যে ভিডিও দেখেছেন, তাকে অপদস্থ করেই এলাকার জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে, জুতার মালা পরানো হয়েছে, তাকে জুতা পেটা করা হয়েছে। এই ধরনের ছবি আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। প্রথমত ওনার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক, একটা পারিবারিক পর্যায়ে ছিল। আমার নির্বাচন যখন আমি MP ইলেকশন করি, তো উনি প্রায় 15 দিন আমার বাসায় ছিলেন, এবং আওয়ামী লীগের একজন যাকে বলা হয় নেতা হিসেবে উনি সেই নির্বাচন পরিচালনা করেছেন। তো পরবর্তীতে তিনি যখন সেখানে আবার CEC হলেন, এবং আমি যখন BNP থেকে মনোনয়ন নিয়ে গেলাম, তার ভাগ্নেকে আবার তিনি মনোনয়ন দিলেন, আওয়ামী লীগকে ম্যানেজ করে বা শেখ হাসিনাকে ম্যানেজ করে। ফলে তার সঙ্গে আমার যে সম্পর্ক এবং এখন আজকের যে অবস্থা, মানে আমার জীবনটা 2018 সনে একেবারে রীতিমতো বিভৎস করে ফেলেছিল। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম ওই নির্বাচনকালীন ওই সময়টিতে। আমি তার শাস্তি চেয়েছিলাম বা শাস্তি চাই, কিন্তু এভাবে নয়। আজকে যে ঘটনাটা ঘটেছে ঠিক এভাবে নয়। প্রথমত হলো যে তার বিরুদ্ধে বা অন্যান্য যারা 3টি নির্বাচন করেছেন, সেই 3টি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, তাদের বিরুদ্ধে মামলা দেওয়াটা খুবই জনপ্রিয় একটি বিষয়। এই কাজটি BNP করেছে, এই কাজটি BNPর আগে করা উচিত ছিল। আবার তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, এই কাজটিও সরকার আরও কৌশলে করতে পারত। কিন্তু তিনি একজন সাবেক সচিব, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, তো তাকে যেভাবে মব সন্ত্রাস করা হয়েছে তাকে আটক করার আগে, এটা আমি কোনো অবস্থাতেই সমর্থন করি না, কোনো অবস্থাতেই সমর্থন করি না। এর কারণ হলো এখন যারা ক্ষমতায় আছেন প্রধান নির্বাচন কমিশনার, তাদের জন্য একটা ব্যাড সিগন্যাল। আচ্ছা, এবং আগামীতে যারা আসবেন তাদের জন্য একটা ব্যাড সিগন্যাল। মূল ব্যাপার হলো যে অন্যায় করবে, গ্রেপ্তার হবে, সাজা পাবে, এমনকি ফাঁসি হবে, এসবই ঠিক আছে। কিন্তু একজন মানুষ এখন তাকে ধরে গলায় জুতার মালা পরাতে হবে, তার মুখে, গালে মুখে জুতো মারতে হবে, মানে আসলে এই জিনিসটা আমি এই পর্যায়ে আমার যে চিন্তা চেতনা ওইটা নিতে পারি না, আমি ওই দৃশ্যগুলো কল্পনাই করতে পারি না। ফলে এই জিনিসটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়গুলোটা নিয়ে তদন্ত হওয়া উচিত। সে এখানে যেখানে সরকার মব সন্ত্রাসের ব্যাপারে খুবই যাকে বলা হয় কঠোর, তারা 0 টলারেন্সে চলে আসছে, এবং এই সরকারের যত বদনাম আছে, দুর্নাম আছে, তার মধ্যে 1 নম্বর হলো মব সন্ত্রাস, 2 নম্বর হলো আইন শৃঙ্খলার অবনতি। এখন এতদিন পরে, 10 মাস পরে, যখন আমরা একটা নির্বাচনের দ্বার প্রান্তে, আমরা যখন বিশ্বাস করতে বসেছি যে এই বর্তমান নির্বাচন কমিশনের একটা ইলেকশন করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্বাচন দেবেন, এবং ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, এবং সেখানে যে যার মতো করে ভোট দেবেন, ঠিক ওইরকম যখন একটা নেগোসিয়েশন চলছে, তখন এই ঘটনার এই অংশটুকু মামলা হয়েছে, আমি খুবই খুশি, গ্রেপ্তার হয়েছে আরও খুশি, সাজা হলে আরও খুশি হব, কিন্তু মধ্যে থেকে যে মব সন্ত্রাসটা হলো, এটা না হলেও পারত। আপনি যারা এখন যারা নির্বাচন কমিশন আছে বা দায়িত্বে আছেন, তাদের জন্য ব্যাড সিগন্যাল কেন বলছেন?
মূল ব্যাপার হলো কি জানেন, কাজকর্ম করতে গেলে ভুল ভ্রান্তি হয়। এক দুই নম্বর হলো আমাদের দেশের সবাই ডাল ভাতে মানুষ। এখন যারা ক্ষমতায় আছে, পুলিশ বলেন, অন্যান্য প্রশাসন বলেন, তারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখের দিকে তাকিয়ে কথা বলছে না, তার কথার সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করছে। ইভেন বর্তমানে ইলেকশন কমিশন দেখেন যে পেঁচটা লাগিয়েছে এশরাকের ক্ষেত্রে, সে তো মানে এশরাকের এই যে তাকে ডিক্লেয়ার করা, যা কিছু করা, পুরো ঘটনাটা আজকে যা কিছু অসল অবস্থা, এটা তো বর্তমান ইলেকশন কমিশনের কারণেই হয়েছে। সে তো মানে নুরুল হুদার ইতিহাস থেকে, রকিবুল হুদার ইতিহাস থেকে তারা শিক্ষা নেয়নি। তো ফলে কি হলো, এই যে তাদের আজকে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনায় দেখা গেল বর্তমান প্রধান নির্বাচন কমিশনার তিনিও যদি ভবিষ্যতে এরকম একটা মধ্যে পড়েন যে তার একটা ভুলের জন্য, তার একটা নির্বাচনের জন্য, বা এই যে ইশরাকের যে ঘটনা নিয়ে যদি তাকেও এরকম একটা ঘটনার মধ্যে পড়তে হয়, তাকে তো এই ভয়টা তার মধ্যে আসতেই পারে, যে কোনো কারণে আসতে পারে। এবং সামনে একটা বিরাট নির্বাচন হতে যাচ্ছে, কোনো মানুষ বলতে পারবে না ইলেকশন কমিশনার যে আমি শতভাগ সব কিছু নিয়ন্ত্রণে করতে পারবো। কিন্তু এই জন্য একটা সিস্টেমের মধ্যে থাকলে জিনিসটা ভালো হয়। জি, সাদাত হোসেন সেলিম কোনো মন্তব্য করবেন কিনা এটা নিয়ে? না, এই তো আমি তো এই রকিবুল হুদাকে দিয়ে আমি যথেষ্ট ভিক্টিম। 18 সালের নির্বাচনে রকিবুল হুদা না, এটা হলো নুরুল হুদা। নুরুল হুদা, রকিবুল হুদার পরে যে নুরুল হুদা আসছে 18 সালের নির্বাচনে। তো এই নুরুল হুদা আসলে একজন নির্বাচন কমিশনার হিসেবে তার দায়িত্বটা সে সময় মোটেই পালন করে নাই। মানে ন্যূনতম বিবেকের দ্বারাও তারা পরিচালিত হয় নাই, এবং তারা চেয়ারের মর্যাদা রক্ষা করে নাই। শেখ হাসিনার পা তারা জিহ্বা দিয়ে চাটতে চাটতে জিহ্বাটাকেই ক্ষয় করে ফেলেছেন। তো সেই নির্বাচনটা একটা কলঙ্কিত নির্বাচন, দিনের ভোট রাতে হয়েছে, এবং এছাড়া আপনার সমস্ত মানে বিরোধী দলকে একদম সমূলে উপড়ে ফেলেছে। এবং আমার 90টা কেন্দ্রের মধ্যে 50টা কেন্দ্রে আমি শূন্য ভোট পেয়েছি, সব মিলে 4000 ভোট পেয়েছি, যেখানে আপনার ধরুন আমাদের মানে বিপুল ভোটে জিতার কথা আর কি। তো সেক্ষেত্রে এদের বিরুদ্ধে মামলারা আগে হওয়া দরকার ছিল, তাদেরকে আইনের আওতায় আনা দরকার ছিল, গ্রেপ্তার আগে হওয়া দরকার ছিল। তো আজকে তার অবস্থান দেখে খারাপ লাগছে, কিন্তু এটা তার প্রাপ্য, এটা তার প্রাপ্য। তার আগে যে আপনার নুরুল হুদা আছে, রকিবুল হুদা আছে, তারপর আপনার যে হাবিবুল আউয়াল আছে, তারও প্রাপ্য। হাবিবুল আউয়াল আপনার 4% ভোটে ঘুম থেকে উঠে বললো 40%, দুপুরের দিকে তিনি ঘুমিয়েছিলেন, আপনার সন্ধ্যার পরে উঠে বললেন 40%। তো এদের এটা প্রাপ্য, যার যেটা প্রাপ্য এটা প্রকৃতি তাকে ফেরত দেয়, এখানে অস্বীকার কোনো কিছু নেই, আমাদের দুঃখ পাওয়ারও কিছু নেই। এটা ধরেন এখন এই ধরনের একটা চলছে, কালচারটা চলছে এই ধরনের। তো মানুষের খুব দুঃখ তো তার প্রতি আছেই, খুব দুঃখ আছে। তো সরকার আসলে এটাকে মানে আরও আপনার টেকনিক্যালি হ্যান্ডলিং করতে পারতো আর কি। এদের বিরুদ্ধে আরও অনেক আগেই মামলা হওয়া দরকার ছিল, এদেরকে আরও খায়রুল মানে হক বিচারপতি, এইসব লোকদেরকে আরও আগেই আইনের আওতায় আনা দরকার ছিল। একটু আমি যদি আবার ঐক্যমত কমিশনের বিষয়টা নিয়ে একটু আলোচনায় আসে, আপনি আলোচনায় ছিলেন। আমি যদি পরশুদিন এর আগে, আবার শুক্রবারের আগে এবি পার্টির একজন উনি একটা কথা বলেছেন, উনি বলেছেন আলোচনা খুব ভালো হয়েছে কিন্তু ঐক্যমত্যে পৌঁছানো যাচ্ছে না। আলোচনা ভালো হচ্ছে, ঐক্যমত্যে পৌঁছানো যাচ্ছে না। এটার এইটাকে আলোচনা আসলে কি খুব চমৎকার হচ্ছে? না, আলোচনা তো হচ্ছে, ভালোই হচ্ছে। আলোচনা শুরু হয়েছে আপনার 3 তারিখ থেকে। 3 তারিখ আলোচনা হওয়ার পরে পর ধারাবাহিকভাবে পরপর 3 দিন আলোচনা হলো, গত 2 দিন আলোচনা আবার হচ্ছে, আজকে থেকে আবার আলোচনা। তো আসলে আমরা শুরুতেই একজন থেকে জানতে চেয়েছিলাম যে আপনারা মানে কতটা বিষয় নিয়ে আলোচনা করবেন। ওনারা বললো যে 18 থেকে 20টা বিষয় নিয়ে। ওনাদের তো প্রায় 150-এর উপরে এজেন্ডা, 150-এর উপরে, মানে 166-টির মধ্যে বেশ কিছু একমত হয়ে গেছেন, 100 থেকে 120টা একমত হয়ে গেছেন। কিছু কিছু ব্যাপারে এটা কেমন পর্যন্ত একমত হবেন না, ওনারা এটাকে স্যাটাসাইড করে রেখে দিয়েছেন। আর কিছু ব্যাপার নিয়ে ওনারা আলোচনা করছে, যেটা আলোচনার দাবি রাখে, এবং আলোচনা করলে এটা আপনার একটা সিদ্ধান্ত আসবে। আলোচনা কিছু কিছু অগ্রগতি হয়ে আছে, কিন্তু সিদ্ধান্ত পৌঁছানো যাচ্ছে না। ধরেন আমার মনে হয় সব মিলিয়ে গোটা 10-20 সাবজেক্ট নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে আপনার সংবিধানের 70 অনুচ্ছেদটার একটা সিদ্ধান্ত এসছে যে আপনার দলীয় সংসদ সদস্যরা আস্থা ভোটে এবং আপনার ইয়েতে অর্থ বিলে তারা মানে দলের পক্ষে মতামত দেবে, এছাড়া তারা স্বাধীনভাবে তারা তাদের মত দিতে পারবেন। আর আরেকটাতে আপনার মোটামুটি সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো যে রাষ্ট্রপতি আগে যে কোনো একজনকে বিচারপতি নিয়োগ করতে পারতেন। এখানে ওনারা প্রস্তাব করেছেন যে রাষ্ট্রপতি অ্যাপিলেট ডিভিশনের যে কোনো সিনিয়র 2জন বিচারপতি থেকে একজনকে বেছে নেবেন। তো সেইখানেও 32টা রাজনৈতিক দলের মধ্যে 30টা একমত হয়েছেন,
আর দুটো দ্বিমত হয়েছে, তারপর আমরা এটাকে আমরা একমত বলে ধরে নিয়ে আমরা বলতে পারি যে আমরা দুটো বিষয়ে একমত হয়েছি। অন্যান্য বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা হচ্ছে কিন্তু সিদ্ধান্ত আসতেছে না। যেমন আজকে ছিল যে গত কয়েকদিনের যে পেন্ডিং সিদ্ধান্তগুলো সেগুলো নিয়ে আলোচনা হবে, আলোচনা সিদ্ধান্ত আসা যায় নাই। তবে জট খুলছে, তারপরে আমরা আসলে মানে ওনাদের কাছে জানতে চাচ্ছি আর কি যে আপনার ঐক্যমত্যের ভিত্তিটা কি, এটা কি মানে সবাই একসাথে একমত হতে হবে, সেটা তো সম্ভব না। আবার কি কারো ভেটো পাওয়ার আছে সেটাও আমরা ঠিকমতো বুঝে উঠতে পারছি না, কিন্তু আলাপ আলোচনা বোঝা যাচ্ছে যে ভেটো পাওয়ারও একটা গুরুত্ব আছে এখানে। আপনার কাদের ভেটো পাওয়ার আছে? আছে এখানে কিছু ভেটো পাওয়ার, সরকারি বা কিংস পার্টি এদের ভেটো পাওয়ার থাকতে পারে। আর এছাড়া ধরেন আপনার বিভিন্ন বিষয় নিয়ে কাছাকাছি এসছে। আমি যদি আপনাকে বলি, ধরেন আপনার আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে নারী সদস্য সংখ্যা 50 থেকে বাড়িয়ে 100 জন করা হবে। এটা অলমোস্ট সর্বসম্মত সিদ্ধান্ত, কিন্তু কি পদ্ধতিতে হবে সেটা নিয়ে এটা মানে সিদ্ধান্ত হয়নি, এটা পেন্ডিং আছে। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে কি কোনো সিদ্ধান্ত? প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আজকে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এখানে অনেকেই বলছেন যে মানে 2 মেয়াদ, কেউ বলছেন 10 বছর, যে একটা সংসদের মেয়াদ বলতে তো 5 বছর, তো 10 বছর মেয়াদের মধ্যে দিয়ে আপনার ধরেন 10 বছরটাই মানে একটা পপুলার মতামত আসছে। তার মধ্যে আবার একটা প্রস্তাব আসছে যে পরপর মানে 2 বারের মেয়াদের পরে যদি একটা গ্যাপ দিয়ে যদি পরবর্তীকালে আবার হতে কোনো মানে সমস্যা আছে কিনা। তো এটার ব্যাপারে আমি অবশ্য বলেছি যে ধরেন এখানে আপনার মিনিস্ট্রি অফ কমার্সের যে ট্রেড অর্গানাইজেশন মানে লটা আছে আর কি, সেখানে যে কোনো ট্রেড বডির আপনার একজন সভাপতি পরপর 2 বার বা 3 বার হতে পারবেন, হওয়ার পরে কিন্তু ওনাকে আবার একটা 2 বছর 3 বছর একটা গ্যাপ দিয়ে উনি আবার হতে পারবেন। তো তাইলে সেই আইনের সাথে কোনো সাংঘর্ষিক কিনা, কেন সংবিধানে আছে যে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তার সমান অধিকার ভোগ করবে। এখন এখানে একজন এফবিসিসি সভাপতি তিনি একরকম আইনের দ্বারা পরিচালিত হবেন, আবার রাষ্ট্রের একজন নাগরিক যিনি প্রধানমন্ত্রী হতে মানে মানে ক্যাপাবল উনি আবার এটার বৈষম্যের শিকার হবেন। এই আইনি কোনো সাংঘর্ষিক আছে কিনা আমরা সেটা নিয়ে আলোচনা আসবো আপনার কাছে। গোলাম মাওলানা আলোচনা নিয়ে আপনি কিছু জানতে, আপনি কতটা আশাবাদী আসলে, এবং এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে মানে যেগুলো মূল সেগুলো নিয়েই তো আসলে কোনো মতকে পৌঁছানো যাচ্ছে না। প্রথমত হলো যে যা কিছু হচ্ছে উনি তো যাচ্ছেন, আমি জানি না, বাইরে থেকে যেটা বডি ল্যাঙ্গুয়েজ দেখি, আই কন্ট্যাক্ট দেখি, আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোনো কিছুই হচ্ছে না। এটা টাইম, মানি অ্যান্ড এনার্জি, এটার একটা ওয়েস্টেজ। রাজনীতিবিদরা হয় কি অনেক দিন শেখ হাসিনার অত্যাচারে আমরা খুব অতিষ্ঠ ছিলাম, একে অপরের সাথে আমাদের টকশো ছাড়া দেখা সাক্ষাৎ হতো না, আবার এখানে হলেও আমাদের কথাবার্তা প্রাণ খুলে বলতে পারতাম না। তো ওখানে সরকারি ব্যবস্থাপনায় এসি করে একটা রুমে সবাই বসে, খুশ গল্প হয়, আরাম আয়েস হয়, নাস্তা টাস্তার ব্যবস্থা বোধহয় থাকে মোটামুটি। তো এই নাস্তা টাস্তার ব্যবস্থা থাকে, খাওয়া দাওয়া করে ওখানে যায়, এটা রাজস্বিক ব্যাপার, কাজ নাই তো খই ভাস, এই গেল এক। ফলে ওখানে আসলে কিছুই হচ্ছে না। 2 নম্বর হলো যে রাজনীতিবিদরা নিজের একটা ছোট দল, তার নিজের দলে অসংখ্য মতানৈক্য। একটা উপজেলা কমিটি ঠিক করতে আমাদের 11 বালতি পানি খেতে হয়, তারপর আমরা ঠিক করতে পারি না। ঠিক করে আসি, বিকেলবেলা বলে যে আপনার বিরুদ্ধে তো ঝাড়ু মিছিল করছে। তো সেখানে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে একটা ঐক্যমত্যে নিয়ে আসবে, এই থিওরিটাই হলো একটা বোগাস থিওরি, এটা সম্ভব নয়। 3 নম্বরে হলো যে এখানে যা কিছু লেখা হচ্ছে, খুব অল্প লোক আছেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পড়েছেন। সালাউদ্দিন সাহেব পড়েছেন, উনি বলছেন বলার জন্য যে সবাই যেন বুঝতে পারে যে না, সালাউদ্দিন সাহেব যে লার্নেড ম্যান। কিন্তু বেশিরভাগ যারা ওখানে গেছেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পড়েছেন, পড়ার পর তার প্রশ্ন এসেছে, তারপর তার দেশপ্রেম এসেছে, তারপর তার মনে হয়েছে যে না এটা করা উচিত, তারপর তার মনে হয়েছে যে এই যে যারা এখানে আমার সামনে বসে আছে, দ্য বস, এই কাজটা করবে সংস্কার, তারা এই কাজ করার উপযুক্ত। আমার কাছে মনে হচ্ছে এই যে চিন্তা চেতনায় কেউ সমান্তরালায় বুঝতে পারেনি। এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আগামীতে যারা ক্ষমতা আসবেন, এই যে যা কিছু হচ্ছে এর একটা শব্দ তারা যদি বলেন যে আমি মানব না, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এর কারণ হলো আমাদের যে রাষ্ট্র ক্ষমতাটা, এখানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে এখানে পার্লামেন্টের মেজরিটির উপর নির্ভর করে, আর বিরোধী দলের সক্রিয়তার উপর নির্ভর করে। আর আপনি যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে যান, তো সেক্ষেত্রে জিয়াউর রহমান সাহেব আছে, এরশাদ আছে, বাকশালের পরে যখন বঙ্গবন্ধু প্রেসিডেন্ট হলেন, সেই সময়টাতে আসলে প্রেসিডেন্টের হাতেই সব ক্ষমতা। ফলে এখন এই যে যা কিছু হচ্ছে, এটা আসলে নির্বাচনের জন্য নয়, সংস্কারের জন্য নয়। এর পেছনে উনি যেটা বললেন, দেয়ার আর ম্যানি আনসিন ম্যাটার্স, যেগুলো দেখা যায় না। তারপর শেষে কিছু বিষয় আছে যেগুলো বলা যায় না। এখানে অনেক কিংস পার্টি আছে,
এখানে অনেক ভেটো পাওয়ার যারা দেয়, আপনি এটা বোঝার চেষ্টা করেন যে অবস্থার দৃষ্টি আমার কাছে মনে হয়, আমি কোনো দলকে ছোট করব না, বড় করব না, তো এই দলের মধ্যে এনসিপি বা জামাত, তাদের ক্ষমতা এই মুহূর্তে এত বেশি এবং তারা এতটা গুরুত্বপূর্ণ যে তাদের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য বড় বড় মানুষ পাগল হয়ে যায়, মানে রীতিমতো যে আমাকে ধর, নচেত আমি হ্যান্ডশেক আরও 3-4 বার করবো, তো এরকম হ্যান্ডশেক করার জন্য পাগল হয়ে যায়। তো নাহিদ সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য জামাতের আমির তো ওখানে যান না, জামাতের যারা নায়েবে আমির যান তার সাথে হ্যান্ডশেক করার জন্য মানুষ পাগল হয়ে যায়। কিছু কিছু মানুষের ওখানে যায়, তাদের অঙ্গভঙ্গি চেহারা দেখলে মনে হয় তারা এনসিপির করুণা চায়, জামাতে করুণা চায়, যেভাবে হোক হুজুর মানে আমাকে একটু আগামীতে রাইখেন, আপনার যে গুড বুক আছে লিস্টের মধ্যে আমাকে রাইখেন, একটু মন্ত্রী হওয়া দরকার, একটু এমপি হওয়া দরকার, তাই গুড বুকে রাইখেন। তারপর যদি জামাতের লোক বা এই লোক যদি একটু মুখ কালো করে তো তাদের ঘুম হারাম হয়ে যায়। তো এই জিনিসগুলো ওখানে তৈরি হচ্ছে। একটা বোঝার চেষ্টা করুন যে এ রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, তার অ্যাটিটিউডের মধ্যে বোঝা যায় সে একটা রয়্যাল বেঙ্গল টাইগার। তার সামনে দিয়ে হাতি যায়, সে কিন্তু মাথা নোয়ায় না। তো এখানে যা কিছু হচ্ছে, ওই যমুনাতে যা কিছু হচ্ছে, তারপরে শেষে ধরেন আপনার কি যেন ওই যে এখানে যেই মানে যে ফরেন সার্ভিস একাডেমিতে যে বৈঠক হচ্ছে, এখানে যাদেরকে মঞ্চে বসিয়ে শাহাদাত হোসেন সেলিম সামনে বসে কথা বলেন, আমি এখানে লিখে দিতে পারি উনি যদি ভবিষ্যতে এমপি হন, বিএনপি ক্ষমতা আসে হয়তো মন্ত্রীও হবেন, ওই লোক একটা ওনার সামনে উনি টেবিলে বসতে দেবেন না, নট অ্যালাউড ইভেন সামনে বসার জন্য। তো সেই লোকগুলোর সামনে বসার পরে উনি যদি মন্ত্রী হয়, সামনে গেলে বলবে তুই আমার সামনে আসছিস কেন। আমি জাস্ট তাকে দিয়ে একটা উদাহরণ দিলাম, তুই আমার সামনে আসছিস কেন। ওই সময় যে জ্বালান জ্বালাইছে, আমার উপর পা তুলে বসছিলি না, এখন একটু বস দেখি কেমন অবস্থা। দ্যাট উইল হ্যাপেন আগামী দিনগুলোতে। ফলে এখন যা কিছু আছে এই দৃশ্য শেষ দৃশ্য নয়, এই ঘটনা শেষ ঘটনা নয়, আরও বহু কিছু অপেক্ষা করছে এই জাতির জন্য। একটা জিনিস দেখবেন যে হঠাৎ করে যদি আপনি দেখেন যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, একটা রয়্যাল বেঙ্গল টাইগার হঠাৎ করে একটা খরগোশের সামনে গিয়ে মাথা নোয়াচ্ছে, বো অফ করছে, মানে মাথার টুপি খুলে হ্যাটস অফ করে তাকে সালাম দিচ্ছে, তা আপনি বুঝবেন যে এখানে ঝামেলা আছে। তো এখানে বিএনপির বড় বড় নেতা 3 বার এমপি হয়েছে, 4 বার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা এই সময়টিতে এসে যে আচরণগুলো করছে আমার কাছে খুব অস্বাভাবিক। মানে এটা তাদের জন্য অস্বাভাবিক, আর যাদের জন্য করা হচ্ছে তাদের জন্য 10 নম্বর বিপদ সংকেত। এবং আগামীতে এই যে যাদের জন্য এই কাজ করা হচ্ছে 10 নম্বর বিপদ সংকেত, তারা যে এই পরিস্থিতি কীভাবে সামাল দিবে এটা আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, আমি এটা বুঝতে পারি না। মানে টোটাল জিনিসের মধ্যে আসলে ফেয়ার হচ্ছে না, ফ্রম হার্ট, ফ্রম মানে হৃদয়। এখানে বিএনপির মতো একটা প্রাজ্ঞ দল বা আমরা যারা রাজনীতি করে মোরাললেস, আমাদের তো আসলে সমাজের অনেক কন্ট্রিবিউশন আসছে। ওনার কথা চিন্তা করেন, আমার কথা চিন্তা করেন, আমাদের জীবন যৌবনের মানে অলমোস্ট 35 to 40 ইয়ার্স আমরা শুধু রাজনীতির পিছনে ব্যয় করেছি। আমাদের উপার্জনের কত 80 to 90% আমরা জনগণের জন্য দিয়ে দিয়েছি। যা উপার্জন করেছি নিজেরা না খেয়ে 80 to 90%, কিছু কিছু রাজনীতিবিদ আছে আরও বেশি। এই যে মহসিন আলী সাহেব মারা গেলেন, উনি তো ওনার জীবনের 100% কেন 110% উপার্জন উনি জনগণের জন্য খরচ করে মারা গেছে। আওয়ামী লীগের যেখানে এসে গেল যে সিগারেট টানতেন বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী। এখন সেই মানুষের সামনে এসে রাজনীতি শেখাচ্ছে এমন মানুষ যে জীবনে কোনোদিন রাজনীতি করেনি, এমন মানুষ এসে আমাকে সবক দিচ্ছে ইলেকশন কীভাবে করতে হবে, যে জন্য কোনোদিন আজ পর্যন্ত ভোট কেন্দ্রে যায়নি। সে কিভাবে জানে না যে একটা ভোট কেন্দ্রের মধ্যে কিভাবে ব্যালট পেপার মানে আপনি সিল মেরে তারপর এটা ভাঁজ করে কিভাবে ঢোকাতে হয়, এখন পর্যন্ত জানে না। সে আমাকে সবক দিচ্ছে এখন যে আগামীতে নির্বাচন কীভাবে হবে এবং নির্বাচনে পোস্টার করা যাবে না, ওইটা করা যাবে না, একসাথে মানে টোটাল যে জিনিসগুলো হলে কি আমাদের যে ট্রেডিশনাল রাজনীতি, এই ট্রেডিশনাল রাজনীতিকে পুরো কন্ট্রাডিক্ট করে। সো ইট ইজ এ, আপনি বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওনার যেটা থিওরি আছে মানে 3-0 থিওরি, এই 3-0 3টা জিরো এখন এখানে ঝুলে আছে, জাস্ট ঝুলে আছে 3টা। আচ্ছা সেলিম, আসলে এটাকে জিরো নাকি আপনারা জুলাইয়ের মধ্যে জুলাই চার্টার দিতে পারবেন, একমত হবেন? চেষ্টা তো করতে হবে, চেষ্টা করতে হবে, কিন্তু আসলে
ঐক্যমতের মানে যে ইয়েটা চলছে, সভাটা চলছে, সেখানে সব বিষয়ে ঐক্যমত হওয়ার পরেই তো জুলাই চার্টারটা নিয়ে আলোচনা করে। যেমন আজকেও বলছে কয়েকদিন সময় আছে, আমরা চাই আসলে আমরা 10টা বাজে 10:30 বাজে সেখানে গিয়ে বসি 6টা পর্যন্ত, মানে কন্টিনিউ আলোচনাই চলে, একদম মানে লাইভ আলোচনা চলতেছে, ইয়ে চলতেছে, কিন্তু আগানো যাচ্ছে না। পোলাও আছে, কোরমা আছে। না, পোলাও কোরমা না, আমরা আজকে আবার দেখলাম যে আমাদের একজন রাজনীতিবিদ বললেন যে ভাই বিল টিলগুলো রেডি রেখেন, আমরা কিন্তু বিল পেমেন্ট করে দেবো, কিন্তু কারণ এই মিটিং থেকে কোনো রেজাল্ট আসবে না, তখন আবার আমাদের ঝামেলা পড়বে, আমরা পেমেন্ট করে দেবো। তো তারপরও আমরা চেষ্টা করতে, তো যেহেতু জাতি চায় যে কিছুটা মানে 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 চেঞ্জ হোক, এটা আর কি। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনার রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবেন, এতদিন পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন 350 মেম্বার অফ পার্লামেন্টের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এখন এখানে সিদ্ধান্ত হয়েছে যে আপনার 100 নারী আসন, যদিও সেটা কিভাবে নির্বাচন হবে, তাহলে 400, আর 100 উচ্চকক্ষ, যদিও উচ্চকক্ষের বিরোধিতা করছে বেশ কয়েকজন, তারপর 100 উচ্চকক্ষ, মানে সেটা কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা হয়নি। তো এখন একটা অংশ বলছে চাইলে এই মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন, নারী সদস্য, উচ্চকক্ষ, নিম্নকক্ষ মিলিয়ে 500 জনের মধ্যে দিয়ে গোপন ব্যালটের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হবে। আর আপনার নির্বাচন কমিশন থেকে, মানে যে সংস্কার কমিশন, তারা প্রস্তাব দিয়েছেন যে 70,000 ইলেকট্রাল ভোটার দিয়ে নির্বাচনটা, অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মেয়র, টেয়র সহ সবাই। তো সেখানে আমি একটা বক্তব্য রেখেছি, আমি বললাম যে ঠিক আছে, এই 500 মেম্বার অফ পার্লামেন্টের সাথে আপনার 64 জন জেলা পরিষদের চেয়ারম্যান আর 12 জন আপনার সিটি কর্পোরেশনের মেয়র, ওনাদেরকে যুক্ত করেন। তো আমি দেখলাম যে অনেকে এটাকে সমর্থন করেছে, অনেকে সমর্থন করেন, সিদ্ধান্ত হয়নি। তো যে কারণে আমরা চাই যে কিছু পরিবর্তন হোক, কিছুটা পরিবর্তন হোক, কিছুটা আমরা মানে আমরা একটা সিদ্ধান্তে আসি, ঐক্যমতে আসি। আমরা জাতির কাছে যদি কমিটেড হই যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তারা এই কাজগুলো করবেন, আমরা সেটা চেষ্টা করছি। যদিও সেখানে আলাপ আলোচনা অথবা দলেরও অনেকগুলো ঘাটতি আছে, অনেক দলের অনেক রকমের ইয়ে আছে, তারপরও এখন পর্যন্ত ধরেন আমি যেহেতু প্রতিদিনই অংশগ্রহণ করছি, আমি এখানে আপনার হতাশ করতে চাই না আর কি। আমি আশা করি যে এটা একটা সিদ্ধান্ত আসতে পারবো। গোলাম মাওলানা রনি, যদি জুলাই চার্টারটাই আমরা ধরি যে নির্বাচন, জুলাই যেটা হয়ে গেলে নির্বাচনটা সময় নিয়ে কারো কোনো আপত্তি থাকবে না, এমনটি যদি হয়, জুলাই চার্টার নিয়ে যখন নানা ধরনের আসলে হবে কি হবে না, ঐক্যমতে পৌঁছবে কি পৌঁছবে না, একটা অনিশ্চয়তা আছে, সেখানে নির্বাচন ফেব্রুয়ারির দিকে হবে, এটা নিয়ে আপনি কতটা আশাবাদী? নির্বাচনটা পরের ব্যাপার। আগে আসলে জুলাই চার্টারটা পুরো জাতির জন্য একটা বিরাট মানে পাওয়া না পাওয়া, আশা আকাঙ্ক্ষা, সারভাইভ করা এবং ধ্বংস হওয়া, এই জিনিসগুলো এই জুলাই চার্টারের উপর নির্ভর করেছে। মূলত ব্যাপার হলো যে গত 10 মাসে 11 মাসে এত জটিলতা তৈরি হয়েছে এবং এত বিতর্ক তৈরি হয়েছে, যেটা আমরা সেই 2024 সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা ইভেন উই ক্যানট ইমাজিন। যেমন শেখ হাসিনা প্রথম আমরা জানলাম যে পদত্যাগ করেছে, পদত্যাগপত্র জমা দিয়েছে, এখন রাষ্ট্রপতি বলছে যে আমার কাছে কোনো পদত্যাগপত্র নেই। এটা আমাদের কল্পনার মধ্যে ছিল না। এরপর হলো এই সরকার কিভাবে শপথ নিল, সে বলল যে সংবিধানের 106 আর্টিকেল 106 অনুযায়ী করা হয়েছে, ভালো কথা। তো এই বুদ্ধি রাষ্ট্রপতি দিয়েছে, সব কিছু করেছে। এখন কদিন পর দেখা গেল যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় প্রধান বিচারপতি থেকে শুরু করে একজন অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র বিচারপতি মানে এনায়েতুর রহিম সাহেব, তারা দুজনই সেনা হেফাজতে ছিলেন। তো সেনা হেফাজতে থেকে যেটা ফুল কোর্ট যে বেঞ্চ বলা হয়, যেটাকে একদম ফুল কোর্ট রেফারেন্স, অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনের সকল বিচারপতি একসাথে বসে যখন একটা সিদ্ধান্ত নেয়, এটাকে ফুল কোর্ট রেফারেন্স বলা হয়। 106 ধারাতে যে ফুল কোর্ট রেফারেন্সের কথা বলা হচ্ছে সেটা হয়নি। ওই সময়টাতে যদি ক্যান্টনমেন্টে থাকে তাহলে ক্যান্টনমেন্টে বসেছে তারা লিস্ট অনুযায়ী, অথবা ওই সময় ক্যান্টনমেন্টের তত্ত্বাবধানে হাইকোর্টে এনেছে। মানে এই জিনিসগুলো নিয়ে এত সমস্যা তৈরি হয়েছে। এরপর হলো সংবিধান। সরকার কি সংবিধান অনুযায়ী শপথ নিচ্ছে, সংবিধান অনুযায়ী কাজকর্ম করছে? যদি সংবিধান অনুযায়ী কাজকর্ম করে থাকেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা, ইট মিনস তিনি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা, তাই তো? আচ্ছা, তো রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হিসেবে উনি যেই কবার 11 বার বিদেশ যাবেন, যাওয়ার আগে ওনার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে হবে, আসার পরে রাষ্ট্রপতির সঙ্গে গিয়ে এসে বলতে হবে, এটা তো একটা রাষ্ট্রীয় প্রোটোকল। উনি তো সেটা করেননি, বরং আমরা যেটা দেখেছি, রাষ্ট্রপতি যেখানে যাবেন উনি সেখানে যাবেন না, এবং শহীদ মিনারে থেকে শুরু করে অন্য যেই জায়গাতে দুজনের কাছে মনে হয় যেন এদের দুজনের মধ্যে কত জন্মের যে মানে ঝগড়া, কত জন্মের যে মুখ দেখা দেখি বন্ধ।
অথচ এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন, এই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছেন, পাশাপাশি বসেছেন, এখন তাদের মধ্যে শত্রুতা হবে কি নিয়ে? তো এই জিনিসগুলো নিয়ে যে এনিমিটি তৈরি হয়েছে, যে ঘৃণা তৈরি হয়েছে, এই ঘৃণা নিষ্পত্তি করার জন্য মানে এখন তো সরকারের কতগুলো গুরু আছে, মানে গুরু মানে পীর, মোর্শেদ, যাকে বলা হয় ভাববাদী আধ্যাত্মিক নেতা। যেরকম যে কজন আধ্যাত্মিক নেতা আছেন তার মধ্যে ধরেন বিদেশে যিনি আছেন, সরকারের ডিফ্যাক্টো সরকার পরিচালনা করেন ডক্টর পিনাকি ভট্টাচার্য। ডক্টর পিনাকি ভট্টাচার্য মূলত যাই বলেন না কেন, পিনাকি এখন বর্তমান সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর একজন আছেন বাংলাদেশে ফরহাদ মাজহার সাহেব, দুজন। আর একজন আছেন আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব। তো ওনারা সরকারের উপর খুবই মানে প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো এখানে ধরেন তারেক রহমান সাহেবের সাথে বৈঠক, এই যে সমস্ত বৈঠক টৈঠক হয়, যা কিছু হয়, মানে এই তিনজন ব্যক্তি মূলত এই মুহূর্তে অনেক কিছু করছেন। এখন এই তিনজন ব্যক্তিরই একটা ঐক্যমত যে দেশে একটা বিপ্লবী সরকার লাগবে, একটা জুলাই চার্টার লাগবে, এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই জিনিসটা প্রচারণা করে আসছে। এবং তাদের সেই প্রচারণা, তার সঙ্গে সঙ্গে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন। এখন বিএনপিকে তো ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বাস করতে পারছেন না, বিশ্বাস করার কোনো কারণও নেই। কারণ সে মনে করছে যে ও মাই গড, একদিকে আমি লন্ডনে গেলাম, আমার সঙ্গে কত সুন্দর দেখা করলো, 2.5 ঘন্টা 2.25 ঘন্টা একসাথে বসলো, এবং তারেক রহমান সাহেব কত মানে তার সামনে এমনভাবে বসলেন যেভাবে পিতার সামনে বসেন। ও মাই গড, আমি বাংলাদেশে আসলাম, আসার পর দেখলাম যে সেই এরশাকের কোনো চেহারা পাল্টায় নাই। এরপরে শেষে সালাউদ্দিন সাহেব সেখানে যাচ্ছে, সালাউদ্দিন সাহেব আগের সাথে আরও বেশি রাগ হয়ে কথা বলছে, সালাউদ্দিন সাহেবের মুখে কোনো হাসি নেই, মানে কমান্ডিং ভয়েসে কথাবার্তা বলছে। তো এগুলো তো মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে একটা ভয় সৃষ্টি করে ফেলছে, হ্যাঁ ভয় সৃষ্টি করে ফেলেছে। ফলে তাকে একটা মানে নিরাপত্তা বলয় তৈরি করতে হবে, তাকে নিরাপদে প্রস্থান করার জন্য একটা ওয়ে লাগবে, এবং তাকে ক্ষমতায় সাস্টেন করার জন্য, থাকার জন্য একটা ম্যান্ডেট দরকার। এখন সে মুখে মুখে বলছে ছাত্র জনতা বসিয়েছে, মুখে মুখে বলছে যে একটা বিপ্লবের মধ্যে আসছে, কিন্তু এটার তো কোনো ডকুমেন্ট নাই, পেপার নেই। এবং সেই পেপারটা হলো জুলাই চার্টার। এখন সেই জুলাই চার্টারটা তারা তাদের মতো করে তৈরি করবে, এবং সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা অ্যাগ্রি করুক বা না করুক, সাইন করুক বা না করুক, আমার কাছে মনে হচ্ছে না যে এতে জুলাই চার্টার থেমে থাকবে। এখন রাজনৈতিক দলগুলো এই জুলাই চার্টারটা হওয়ার পরে দেখবেন যে একদিকে সরকার, মধ্যখানে জুলাই চার্টার, আর অন্যদিকে রাজনৈতিক দলগুলো, অর্থাৎ এখন যে মেরুকরণটা রয়েছে এটা জুলাই চার্টার তৈরি হওয়ার পর এটা রিভার্স হয়ে যাবে এক। আর জুলাই চার্টারের পক্ষে জামাত থাকবে, এনসিপি থাকবে, চরমোনাই থাকবে, হেফাজত থাকবে, এবং আরও হর্স ট্রেডিংয়ের মাধ্যমে ধরেন আজকে এই শেখ হাসিনার জমানাতে অন্ততপক্ষে 30-40টি ছোট ছোট রাজনৈতিক দল, যাদেরকে আপনি সভাপতিকে চিনেন তো সেক্রেটারিকে চেনেন না, সেক্রেটারিকে চিনেন তো সভাপতি চেনেন না, তারা ডিজিএফআই টাকা নিয়ে শেখ হাসিনাকে কতক্ষণ গালি দিল, শেখ হাসিনার টাকা নিয়ে আবার শেখ হাসিনাকে কতক্ষণ গালি দিল, তারেক রহমান সাহেবের টাকা নিয়ে তারেক রহমান শেখ হাসিনাকে গালি দিল, আবার সালাউদ্দিন সাহেবের মানে এরকম অনেক যারা হর্স ট্রেডিং হয়ে আসছে 15 বছর যাবৎ, এইরকম দল ভারী করার জন্য, অর্থাৎ এই জুলাই চার্টারে 40টা না, মানে ধরুন বাংলাদেশে দল আছে 70টা দল, জুলাই চার্টারে 70টা নিবন্ধন, ধরুন 70টা দল বা 80টা দল যেখানে স্বাক্ষর করেছে। তো এরকম একটা স্বাক্ষর বা এই যারা হর্স ট্রেডিং পার্টি, তারা অতীতে 5,000 টাকায়ও অনেক প্রোগ্রাম করেছে, একটা মাইকের বিল দিয়েছে আর 1,000 টাকা দিয়েছে, তারা মানে কাউকে গালি দিয়েছে বা কারো প্রশংসা করেছে। এখন তাদের সামনে যদি একটা 50,000 টাকার বান্ডেল ফেলা হয়, এর বেশি লাগবে না, নট মোর দ্যান 50,000 টাকা, কারো কারো ডিমান্ড হয়তো 5 লাখ হয়ে গেছে আর কি। তো 50 থেকে 5 লাখ টাকার মধ্যে এই হর্স ট্রেডিং যখন শুরু হবে, তখন হঠাৎ করে বিএনপি দেখবে আল্লাহ আমি একা হয়ে গেছি, শাহাদাত ভাই দেখবে যে আল্লাহ এ কী অবস্থা, আমি তো একা হয়ে গেছি, সব তো আলাদা হয়ে গেছে। এইরকম অনেক নাটক, পুতুল নাচের রীতিকথা, বিমল মিত্রের সে বিখ্যাত জিনিস, এটা এই জিনিসটা যেহেতু তৈরি হচ্ছে, এটা প্রেজেন্ট হওয়ার পর আপনারা দেখতে পাবেন। সাধারণ সেলিম, আসলে কি এই সামনে আরও নাটক বাকি আছে? রনি সাহেব যেটা বলেন, রনি ভাই তো খুব ভালো করে বলে, রসি অনেক কথা বলে, তো আমি উপভোগ করি, এবং ওনার সাথে আসলে আমার দীর্ঘদিনের সম্পর্ক, অনেক বছর পুরনো সম্পর্ক, এবং রাজনীতির ঊর্ধ্বের একটা সম্পর্ক। তো এখানে আশঙ্কা করার মতো অনেক বিষয় আছে, আপনার আবার আপনার আশাবাদী হওয়ার মতো কিছু বিষয় আছে। তো উনি বললেন না যে একদিকে আমাদের
হাতছানি দিয়ে যাচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ, আরেকদিকে নিশ্চিত পতন। এখন আমরা বুঝে উঠতে পারছি না যে আসলে আমাদের গন্তব্যটাকে কে কোথায় নিয়ে যাবে। আমরা 2 তারিখে উপদেষ্টা মহোদয়ের সাথে বসার পরে সেখানে 32টা রাজনৈতিক দলের মধ্যে 31টা রাজনৈতিক দলে কিন্তু আপনার একটা দল ফেব্রুয়ারিতে, আর প্রায় 30টা দলেই কিন্তু আপনার নির্বাচনটা ডিসেম্বরের আগেই দাবি করেছে। এবং আমি আপনার বাইরে এসে মিডিয়াতে এই কথাটাই বলেছি, এবং প্রকারান্তরে এটা যে উনি জাপান গিয়ে যে মানে সত্য কথা বলেনি সেটা প্রমাণিত হয়েছে সেই মিটিংয়ের মধ্যে। কিন্তু উনি তো কারো কথা শুনেন নাই। উনি ঈদ উপলক্ষে মানে একটা বাণী দিতে গিয়ে উনি নির্বাচনের তারিখটা এপ্রিলে ঘোষণা করেছেন, যেটা আমরা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। এবং তিনি আপনার অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে বলে ফেললেন যে চট্টগ্রাম বন্দরকে তিনি একটা বিশেষ প্রতিষ্ঠানকে দিয়ে দেবেন এবং এটার ব্যাপারে যারা কথা বলবেন তাদেরকে প্রতিহত করতে হবে। তখন আমি অবশ্য বলেছি যে আমি তো আপনার শপথ অনুষ্ঠানে ছিলাম, আপনি শপথ নিয়েছেন অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আপনি কোনো কাজ করবেন না। এখন একটা বিশেষ প্রতিষ্ঠানকে দরপত্র ছাড়া, প্রয়োজন ছাড়া, আপনার কোনো রকমের কোনো কিছু ছাড়াই, নীতি মালা ছাড়াই আপনি দিয়ে দিতে বলছেন, সেটা আপনার অনুরাগ ওই প্রতিষ্ঠানটার প্রতি। আর যারা এটার বিরোধিতা করবে তাদেরকে প্রতিহত করতে হবে, এটা আপনার বিরাগ। আপনারা নিজেই শপথ ভঙ্গ করেছেন। এখন ডক্টর ইউনূস সাহেবের মতো ব্যক্তি যদি এই অবস্থায় বসে এই ধরনের চিন্তাভাবনা মাথার মধ্যে রাখে, তাহলে আসলে আমরা একটা অনিশ্চিত গন্তব্যের দিকে আগাবো বলে আমার মনে হচ্ছে আর কি। আর যদি মনে করেন উনি আবার ধরেন আজকে এই যে একজন নির্বাচন কমিশনের আপনার পরিণতি বা এর অতীতে মঈন ফখরুদ্দিনের পরিণতি, এগুলো দেখে বা এগুলো শুনেও যদি ওনার মনের মধ্যে বোঝা হয় যে না, উনি যে ভুবনের লোক সেই ভুবনে উনি ফেরত চলে যাবে যথাযথ একটা নির্বাচন দিয়ে, সেটা ওনার জন্য ভালো। ওনার বয়স হিসাবে উনি তো ওনার অনেকগুলো কাজ করে নিয়েছেন, যা যা করার দরকার উনি সেই কাজগুলো করে ফেলেছেন, এবং আরও কিছুদিন থাকলে উনি আরও কিছু কাজ করে ফেলবেন। উমরা করা আর হজ করা ছাড়া বাকি নাই। তারপরে অনেকগুলো কাজ করে ফেলেছেন। এখন আমরা আশাবাদী, আমরা চাই যে আসলে যে জুলাই মাসে তো একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে, আর এই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করতে গিয়ে আমরা অনেকেই নির্যাতনের শিকার হয়েছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বিএনপির প্রায় 5,000-এর মতো লোক মারা গেছেন, গুম হয়েছেন, প্রায় 1,1200 লোকের মতো লোক গুম হয়েছেন। তারপরে 1 লক্ষ মামলাতে 70 লক্ষ লোক আসামি হয়ে আপনার এবং গায়েবী মামলায়, এবং যে মামলাটার কোনো ভিত্তি নাই সেই মামলায় জজ রায় দিয়েছে এবং জেলে গিয়েছে। যে মামলার ভিত্তি নেই সেই মামলায় খালেদা জিয়া জেলে গিয়েছে, উচ্চ আদালতে তার মানে আবার সাজা বাড়িয়ে দিয়েছে। তো সব মিলিয়ে তো আমরা এই ব্যাপারগুলো তো আপনার জুলাই চার্টারের মধ্যে আসতে হবে। জুলাই চার্টার তো 36 দিনের আন্দোলনে এই সরকার মানে পড়ে যায়নি। সরকারের বিরুদ্ধে আমরা তো ধারাবাহিকভাবে করছি। একটা যে কোনো একটা বিষয়ে একটা ধারাবাহিকতা থাকলে আমরা এটাকে মেনে নেব। এবং আমরা এখানে আপনার কোনো কিংস পার্টি অথবা নবগঠিত কোনো পার্টি অথবা আপনার আগস্ট মাসের পরে জন্ম নেওয়া কোনো দলকে আমরা এখানে জড়িত হতে দেব না। কোনো অবস্থাতেই আমরা তাদের কোনো বক্তব্য আমরা নেব না। কারণ আসলে আপনি দেখেছেন যে ঐক্যমত্য কমিশনের মধ্যে একটা বড় রাজনৈতিক দল, এখন খুব আলোচিত রাজনৈতিক দল, ওনারা অপারেশন কথা বলছেন। আমি উঠে দাঁড়িয়ে বলেছি যে আপনি এইভাবে অপারেশন কথা বলতে পারেন না। উনি আমাকে একটু কটাক্ষ করেছেন, সাথে সাথে 8-10টা দল দাঁড়িয়ে গেছে আমার সমর্থনে, এবং একজন তো ওয়াকআউটও করেছে, এবং সেখান থেকে আমি আবার ওনাকে ফেরত নিয়ে এসেছি। সুতরাং কোনো বিষয়ে কিন্তু ছাড় দেওয়া হবে না। আমরা কিন্তু শেখ হাসিনার সময় যখন চোখ রাঙানি দিতে ভয় পাই নাই, তো এখানে তো আর ভয় পাওয়ার কিছু নাই, আমাদের তো আর পাওয়ার কিছু নাই, আর আবারও কিছু নাই। এগুলো রনি যদি আমরা রাজনীতি নিয়ে অনেক কথা বলছি, কিন্তু এখনো কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে এখনো নানা ধরনের আলোচনা, বন্ধন নিয়ে আলোচনা, দুর্নীতি নিয়ে আলোচনা, ব্যবসা নিয়ে আলোচনা, সব কিছু মিলে আপনার প্রথমত হলো যে আগের যে দুর্নীতি একটা সিন্ডিকেটও ভাঙেনি। এই আগের যে দুর্নীতির যে সিন্ডিকেটটা, এটা আরও ফুলে ফেপে, আগে যেমন 100 জনের একটা সিন্ডিকেট ছিল, এটা এখন 10 জনের সিন্ডিকেটের মধ্যে চলে আসছে। দুর্নীতি আগের মতো চলছে। জাস্ট একটা ছোট উদাহরণ দিই। রাজনৈতিক অঙ্গনে যে কজন লোক বন্দরের ব্যাপারে জানাশোনা করে, 91-90 সন থেকে আমি সাদাত ভাই আমরা চট্টগ্রাম বন্দরের সাথে ব্যবসা করি। এই প্রথম এক বদমাইশ সাইব পাওয়ারটেক এখানে আসলো। তার সাথে কি হলো, কর্নেল আকবর বিএনপির মন্ত্রী, তার ছেলে তার পার্টনার। আচ্ছা, গেল সেই সাইব মানে বিএনপির আমলে পুরো তারা ব্যবসা করলো। আবার যখন আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগের মধ্যে এই আজম নাসির থেকে শুরু করে সব এই রাজনৈতিক দলের যারা লোকজন নিয়ে এই সাইব পাওয়ারটেক ব্যবসা করতেছে। আবার গিয়ে দেখেন যে ডিপি ওয়ার্ল্ড করতেছে, তার সাথে যে দেখেন কারো না কারো পার্টনারশিপ হয়ে গেছে। ফলে এই যে দেশের স্বার্থে মানে না পারে এমন কোনো মানে অপকর্ম না। এই যে বন্দরটা দেওয়া মানে কি, এখানে একটা বিরাট দুর্নীতি আছে। আপনি বাংলাদেশে দেখেন একটা কনস্ট্রাকশন আছে, তমা কনস্ট্রাকশন। আমি যখন যোগাযোগ মন্ত্রণালয়ে ঢুকলাম, দেখলাম যে যোগাযোগ মন্ত্রণালয়ের সব যে কনস্ট্রাকশন কাজ তমা কনস্ট্রাকশন করে। আমরা তো বাদ দেবো, এর কারণ হলো এর সাথে সব বিএনপি নেতারা জড়িত। এই এখন ঢাকা শহরে অনেক নাম করার লোক। ও মাই গড, কয়েকদিন পর দেখা গেল যে সেই বিএনপি সেই লোক যারা আছে, স্বামী স্ত্রী দুজন, খুব নাম করা,
তো সেই স্বামী স্ত্রী দুজন বিএনপির শীর্ষ নেতা, তারা স্লিপিং পার্টনার থেকে এখানে মির্জা আজমকে তমা কনস্ট্রাকশনের ওনার হিসেবে নিয়ে নেওয়া হলো। এই তমা কনস্ট্রাকশন পুরো 15টা বছর ধরে রোডস অ্যান্ড হাইওয়ে থেকে শুরু করে যত কনস্ট্রাকশন তারা সব কিছু তারা কাজ করছে। এখন গিয়ে দেখেন তো সেই তমা কনস্ট্রাকশনের মালিক কারা চালাচ্ছে। তো এইভাবে হয় কি, সিন্ডিকেশনটা বন্ধ হয় নাই, দুর্নীতিটা বন্ধ হয় নাই। এর মধ্যে এখন রাজনৈতিক দল বলেন বা এখন যাদের হাতে ক্ষমতা আছে, সামহাও তারা এই জিনিসটা ঢুকে গেছে। আপনি দেখেন এই যে যাকে বলা হয় যে সামিট পাওয়ার, এখন সেই সামিট পাওয়ারে কারা বসতেছে, এস আলমে কারা বসতেছে, এস আলমের সঙ্গে কাদের সম্পর্কের কথা আসতেছে। তো এই জিনিসগুলো তো আসলে পরিবর্তন না হওয়া পর্যন্ত কিসের সংস্কার? আমাদেরকে আল্লাহ এত শাস্তি দিল, এত গুতাইলো, এই 15 বছর 20 বছর যাবৎ। আল্লাহকে তো আমরা 15 ঘন্টা সময় দিই নেই। মানে শেখ হাসিনার পতনের পরে আল্লাহকে আমরা 15 ঘন্টা সময় দিই না। এর মধ্যে যার যেটা দখল করা দরকার, যার টিভি স্টেশন দখল করা দরকার, টিভি স্টেশন দখল হয়ে গেছে, পত্রিকা দখল হয়ে গেছে, অফিস আদালত যার যা কিছু দরকার হয়েছে, এই কারণ বাজার যার দখল করা দরকার সে দখল করে ফেলছে। এবং আমরা সবাই জানি জি ম্যাটিকুলাসলি। তো এইখানে কিসের সংস্কার করবে ডক্টর মোহাম্মদ ইউনূস? মানে এখন যা কিছু হচ্ছে এখানে তো মানে এর মধ্যে সংস্কার না, বরং আরো কুসংস্কার হয়ে গেছে। আর সময় শেষ দিয়ে চলে যায়। সাদাত হোসেন সেলিম আজকের একটা বিষয় নিয়ে কথা বলেছে। আজকে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেছেন এনসিপি এবং তারা প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে যে জাতীয় প্রতীক কেন তারা পাবেন, এবং তারা তাদের বক্তব্য দিচ্ছেন যে এটা অন্য কোনোভাবে জাতীয় প্রতীক না শাপলা। আপনি কিভাবে? না দেখুন, তারা তো আজকে মানে আবেদন জমা দিয়েছে, তাদের আবেদন যাচাই বাছাই হওয়ার পরে তারা নিবন্ধন পাবে। এখন যদি সরকারের সুদৃষ্টি থাকে তাহলে যাচাই বাছাই ছাড়াও নিবন্ধন পেয়ে যেতে পারে। আমরা শেখ হাসিনা আমলে দেখেছি যারা পাওয়ার যোগ্য তারা পায়নি, যারা যাওয়ার যোগ্য না তারা পেয়ে গেছে। এনসিপি নিবন্ধন পাবে, সেটা নিবন্ধন পাওয়ার পরে এরপরে তাদেরকে কী প্রতীক বরাদ্দ দেয় তারা চাইতে পারে শাপলাটা। তারা যে শাপলা পেয়েই গেছে এটা ধরে নেওয়ার তো কোনো কারণ নাই। আর ধরুন জাতীয় ফুল হিসেবে শাপলাটা এবং জাতীয় যেইগুলো আছে আপনার দাঁড়িপাল্লা সহ আপনার যে ন্যায়ের প্রতীক সুপ্রিম কোর্টে ব্যবহৃত হয়, এগুলোকে আসলে সংরক্ষিত রাখাই দরকার। তবে যেটা আপত্তিকর সেটা হলো এনসিপি অলরেডি আপনার তাদের প্রতীক আপনার শাপলা, এটা নিয়ে তারা স্লোগান দেওয়া, এটা নিয়ে তারা ব্যানার তৈরি করা, এটা মানে কাজগুলো শেষ করে ফেলেছে। কিন্তু নির্বাচন কমিশনকে তো সময় দিতে হবে, তারা যাচাই বাছাই করে যখন নিবন্ধনটা দেবে তারপর তাদেরকে একটা প্রতীক তো অবশ্যই, তারা যদি যে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত হয় তাদের একটা না একটা প্রতীক, মোবাইল ফোনও চেয়েছে, এটা চেয়েছে তারা, কিন্তু তারা কিন্তু এমনভাবে বলছে যে তারা পেয়েই গেছে আর কি। আসলে ব্যাপারটা এরকম না। তারা আসলে নিবন্ধিত হতে হবে, নিবন্ধন পাওয়ার পরে তারপরে তারা একটা যে প্রতীকটা খালি থাকে, বেশ কিছু প্রতীক আছে, সেই প্রতীকের মধ্যে তারা পাবে তাদের মতো করে তাদের পছন্দকে অগ্রাধিকার তো সরকার অবশ্যই দেবে। এটা কিংস পার্টি, কিন্তু এখন নৈতিকভাবে শাপলাটা দেওয়ার ব্যাপারে অনেকেই দেখলাম যে বিরোধিতা করতেছে। আর 1 মিনিটে যদি কিছু বলেছেন। না, প্রথমত হলো যে আমাদের দেশে হলো যে কিংস পার্টি গুলোর একটা লক্ষণ হলো তারা যা চায় তাই হয়। এখানে তারা যা চেয়েছে মানে এটা যদি তারা না পায় এখান থেকে তাদের পতন শুরু হয়ে যাবে, মানে তাদের কথা মতো হচ্ছে না। ফলে এখানে মূলত তারা নিবন্ধন চেয়েছে, নিবন্ধন দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং তারা ওই শাপলা চেয়েছে, কলম চেয়েছে বা যা চেয়েছে ওইটাই দিতে হবে। এবং এটাই হলো তাদের যে ক্ষমতার যেটা সিম্বল, সেই সিম্বল। এখন সেটা যদি তারা না দেখাতে না পারে, আদায় করতে না পারে, ইট মিনস তারা ব্যাকফুটেজে চলে যাবে। ফলে এটা তারা যা চেয়েছে এটাকে আমি খুব সিরিয়াসলি নিতে চাই। আর বাকি যারা আমরা বিদ্রোহ করছি, বিপ্লব করছি, এটার উপর নির্ভর করবে যে আমরা যদি সফল হতে পারি তাহলে তো আসলে সরকারই থাকবে না। তো এরকম একটা অবস্থার মধ্যে একটা মাঝামাঝি জায়গাতে আমরা চলে গেছি আর কি। ঠিক আছে, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, এটি নিজের সঙ্গে থাকবেন।